আদৃশ ফোনে কথা শেষ করে রুমে ঢুকে দেখল আয়না নাক মুখ কুঁচকে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আদৃশ গেস করল হয়তো তাকে নিয়েই কিছু বলছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়তেই আদৃশ গিয়ে দরজাটা খুলে দিল। আয়না দেখল কালকে গাড়িতে তার পাশে বসা মেয়েটি ভেতরে ঢুকছে। তার হাতে অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। আদৃশ মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, শোনো, আমার কিছু কাজ আছে। আমি ছাদে যাচ্ছি। কেউ ডাকলে আমাকে একটু জানিয়ে দিস। আর আমি যাওয়ার পর এই বাচ্চাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপর যাবি। না হলে আবার অন্য কোনো ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। কথা শেষ করে আয়নার দিকে বাঁকা চোখে তাকালো আদৃশ। আয়না ডাল হালকা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়নার রাগ হচ্ছে। তাকে বাচ্চা কেন বলবে? সে তো এতটাও বাচ্চা না। আদৃশ আয়নাকে বাচ্চা বলায় হুহা করে হেসে দিল মেয়েটা। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া। আমি ভাবিকে সুন্দর মতো তৈরি করে নিচে নিয়ে যাব। আর শোনো, 10টায় সবাই ব্রেকফাস্ট করবে। কালকে দেরিতে ঘুমানোর কারণে অনেকেই উঠতে পারেনি। তাই আজকে একটু লেটে ব্রেকফাস্ট করা হবে। তুমি 10টার সময় টেবিলে চলে এসো, তাহলেই হবে। এবার বের হও। তোমার বউকে রেডি করি। আদৃশ মাথা নেড়ে সম্মতি জানাল। একবার আয়নার দিকে তাকিয়ে স্টাডি টেবিলের কাছে চলে গেল। অনেকগুলো ফাইল টাইপ কিছু ল্যাপটপ আর ফোন নিয়ে রুম থেকে চলে গেল। আয়না আদৃশের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা গাল টেনে দেয়াতে ধ্যান ভাঙল তার। মেয়েটা আয়নার গাল টেনে বলল, ভাবি, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। তুমি আসলেই একটা বাচ্চা। একদম কিউট বাচ্চা। আমার তোমাকে দেখে অনেক আদর আদর পাচ্ছে। ওহো, তোমাকে তো আমার পরিচয় দেয়া হলো না। আমি আনিকা। আদৃশ আর আহিল ভাইয়ার ছোট বোন। আয়না মনে মনে ভাবল, এই আদৃশটা কে? আহিল ভাইয়া তো মীরা আপুর বর। তাহলে আদৃশ কি উনি? হয়তো। মনে মনে বার কয়েক আদৃশের নাম আওড়াল আয়না। এর মধ্যেই আনিকা বলতে লাগল, আমি অনার্স প্রথম বর্ষে আছি। শীঘ্রই দ্বিতীয় বর্ষে চলে যাব। আমি তো মনে হয় তোমার তুলনায় বড়। অবশ্য বয়সে বড়, সম্পর্কে তুমি আমার বড়। তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো। যেভাবেই ডাকো না কেন, আমাকে নিজের বান্ধবী মনে করবে কেমন? আজ থেকে তুমি আমি ফ্রেন্ড, ওকে? আয়ানা আনিকার বন্ধুত্বসুলভ ব্যবহারে খুব খুশি হল। আনন্দে চোখ জ্বলজ্বল করে উঠল তার। হালকা হেসে বলল, ওকে, কিন্তু তুমি তো আমাকে ভাবি ভাবি করছ। তাহলে কিভাবে হবে? তুমি আমাকে নাম ধরে ডাকবে। আনিকা বলল, সম্পর্কে তুমি আমার বড় ভাবি হও। তাই তোমাকে ভাবি ডাকতেই হবে। না হলে মা, বড় আম্মু রাগ করতে পারে। আচ্ছা, এক কাজ করা যাক। তোমাকে সবার সামনে ভাবি ডাকব। আর অন্যান্য সময়ে আয়না ওকে। আয়না বলল, ওকে আনিকা। আয়নাকে তাড়া দিয়ে বলল, এবার যাও তো, দ্রুত শাওয়ার নিয়ে আসো। তোমাকে রেডি করে দেই। এই যে এই ব্যাগ নিয়ে যাও। এর মধ্যে প্রয়োজনীয় সব জিনিস আছে। আর শাড়িটা বাইরে থাক। তুমি বাইরে আসলে আমি পরিয়ে দিচ্ছি। আয়না সম্মতি জানিয়ে চলে গেল ফ্রেশ হতে। আনিকা আয়নাকে নিচে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলের কাছাকাছি আসতেই আয়না দেখল 3জন মহিলা আর তার আপু মিলে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। 3জনের মধ্যে কালকের সেই ভদ্র মহিলাও আছেন। তিনি আয়নাকে দেখামাত্র এগিয়ে আসলেন। কাছাকাছি এসে গালে হাত রেখে বললেন, আম্মু, ঘুম ভালো হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? এত আদুরে গলায় জিজ্ঞাসা করায় চোখ ভরে উঠল আয়নার। কতগুলো দিন পর কেউ এভাবে তার খোঁজ নিল। তার মাও তো তাকে অনেক ভালোবাসে।
কিন্তু সৎ বাবার কারণে তার ধারে ঘেঁষতে পারত না। আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। কিন্তু আয়নার চোখে পানি দেখে অস্থির হয়ে গেল মহিলাটি। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? তোমার চোখে পানি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? নাকি আদৃশ কিছু বলেছে বলো আমাকে? আয়না দ্রুত মাথা নাড়াল। চোখের পানি মুছে বলল, আসলে আন্টি আপনার ওইভাবে জিজ্ঞেস করায় আম্মুর কথা মনে পড়ে গেল। তাই চোখে পানি চলে এসেছে। ভদ্রমহিলাটি আলতো হেসে আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাবে তো? মন খারাপ করার কি আছে? আর আম্মাজান আমিও কিন্তু তোমার আরেকটা আম্মু। তাই আদৃশ যেভাবে আম্মু বলে ডাকে সেভাবেই আম্মু আর তুমি করে বলবে। না হলে কিন্তু আমি রাগ করব হুন। আয়না একের পর এক অবাক হচ্ছে। এই বাড়ির সবাই কি এতটা ভালো? এত জলদি তাকে এতটা আপন করে নিচ্ছে। এর মধ্যে আরেক মহিলা এগিয়ে এসে বলল, এই যে আমিও কিন্তু আরেকটা মা তোমার। আমাকে ছোট মা বলবে ঠিক আছে তো? এদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হল আয়ানা। মুখ দিয়ে কোনো কথা আসল না। শুধু মাথা নাড়িয়ে সায় জানাল। আর চোখে একবার মীরার দিকে তাকাল। মীরার ঠোঁটেও হাসি লেগে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আয়ানা। তার মানে তার মীরা আপু রাগ করে নেই তার উপর। এই যে পিচ্চু শোনো, আমি কিন্তু তোমার বড় ভাইয়া বুঝলে। পিছন থেকে কারোর কথায় তার দিকে তাকাল আয়ানা। আহিলকে চিনতে তার অসুবিধা হল না। আহিল পুনরায় বলল, আমাকে ভাইয়া বলবে। এমনিতে আমার একটা পেতনি বোন আছে। কিন্তু তুমি আমার ভালো বোন হবে। আর কোনো কিছুর দরকার হলে ভাইয়াকে বলবে বুঝেছ? আয়ানা আলতো হেসে মাথা নাড়াল। আনিকা মুখ ফুলিয়ে রাগী চোখে তাকাল আহিলের দিকে। আহিলের হাতে জোরে একটা চিমটি দিতেই লাফিয়ে উঠল সে। বলল, আরে তুই তো আমার সোনা বোন, লক্ষ্মী বোন। মারিস না প্লিজ। সবার সামনে আমার ইজ্জত মেরে দিল এই মেয়ে। আহিলের কথায় সবাই হেসে দিল। সবাই এত ভালো দেখে মনে মনে ভীষণ শান্তি অনুভব করল আয়ানা। ঠিক 10টা বাজার 5 মিনিট আগে টেবিলে হাজির হল আদৃশ। আহিল আর আহিলের বাবা বসেই ছিল। আদৃশ বসতেই তার পেটে একটা খোঁচা দিল আহিল। ফিসফিস করে বলল, কি ব্রো? বাসর রাত কেমন কাটল? আদৃশ কটমট চাহনি দিতেই ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে গেল আহিল। একে একে সবাই টেবিলে এসে বসছে। সবার শেষে রান্নাঘর থেকে একত্রে বের হল আয়ানা আর আদৃশের আম্মু অনু। দুইজনের মধ্যে অনেক ভাব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনু আয়ানাকে কিছু একটা বলছে আর আয়ানা মিটমিট করে হাসছে। আয়ানার হাসিতে চোখ আটকে গেল আদৃশের। হাসলে ফোলা ডাল জোড়া আরও কিছুটা ফুলে উঠছে, যার কারণে মারাত্মক কিউট লাগছে তাকে। আদৃশের গম্ভীর চাহনি আয়ানার উপর বিচরণ করতে লাগল। হালকা রঙের একটা শাড়ি পরানো হয়েছে আয়ানাকে। মুখে নেই কোনো প্রসাধনীর ছাপ। তারপরও কতটা স্নিগ্ধ পবিত্র লাগছে। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদৃশ। মনে মনে বলতে লাগল, কি হচ্ছে আমার সাথে? আমার চোখে জোড়া এতটা বেহায়া কি করে হতে পারে? না, নিজের চোখকে সামলে রাখতে হবে। না হলে এই চোখই আমার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে।